নমস্কার। আজকের আলোচনা শুরু করা যাক কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। এই সেপ্টেম্বর মাসের শুরুটা কিন্তু বেশ ঘটনাবহুল ছিল, তাই না? হ্যাঁ, একদম। দেশে এবং বিদেশে অনেক কিছু ঘটেছে। আমাদের হাতে দুটো সূত্র আছে, একটা হিন্দি ইউটিউব চ্যানেলের বিশ্লেষণ আর একটা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সারসংক্ষেপ। এই সূত্রগুলোতে অনেক কিছুই কভার করা হয়েছে, মানে আন্তর্জাতিক দিবস থেকে শুরু করে কূটনৈতিক চুক্তি, অর্থনীতি, নিয়োগ, র্যাঙ্কিং। হুম, প্রযুক্তি, খেলাধুলো, শহরের নিরাপত্তা, অনেক কিছু। তো আমাদের আজকের লক্ষ্য হল এই সব তথ্যের একটু গভীরে যাওয়া, মানে শুধু খবরটা নয়, তার পেছনের কারণ বা প্রভাবটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক, চলুন শুরু করা যাক তাহলে। প্রথমেই আসা যাক বিশ্ব নারকেল দিবসের কথায়। ২ সেপ্টেম্বর পালিত হল। আচ্ছা, এই দিনটাতেই কেন? হ্যাঁ, এর কারণ আছে। আসলে ১৯৬৯ সালের এই দিনেই ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটি বা আইসিসি তৈরি হয়েছিল, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে নিয়ে। ও আচ্ছা, মানে সংস্থাটার প্রতিষ্ঠা দিবস। ঠিক, তো সেই জন্যই দিনটা নারকেলের জন্য উৎসর্গীকৃত। উদ্দেশ্যটা শুধু নারকেলের গুণগান করা নয়, মানে এর পুষ্টিগুণ বা অর্থনৈতিক গুরুত্ব তো আছেই, হুম। তার সাথে নারকেল চাষিদের জীবনযাত্রা, পরিবেশ বান্ধব চাষ, এই বিষয়গুলোতেও জোর দেওয়া। বাংলা সূত্রটা একটা মজার টিপস ছিল মনে রাখার জন্য। নারকেলের গায়ে যে দুটো দাগ থাকে, ওটাকে চোখ ভাবলে নাকি ২ সেপ্টেম্বর তারিখটা মনে থাকে। বেশ মজাদার তো। এবার একটা বেশ বড় খবর। ভারত আর জাপানের মধ্যে খনিজ সহযোগিতা নিয়ে একটা চুক্তি হয়েছে। এটা তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদির টোকিও সফরের সময় এটা সই হয়েছে ১৫তম ভারত-জাপান সামিটে। আচ্ছা। এটাকে বলা হচ্ছে মেমোরেন্ডাম অফ কোঅপারেশন বা এমওসি। এর মূল লক্ষ্যটা হলো মানে জরুরি কিছু খনিজ, যেগুলো ধরুন ক্লিন এনার্জির জন্য লাগে, বা এই যে অ্যাডভান্স টেকনোলজি, সেমিকন্ডাক্টর, হুম হুম। এইসবের জন্য দরকার, সেগুলোর সাপ্লাই যেন ঠিকঠাক থাকে, মানে সরবরাহ ব্যবস্থাটা নিশ্চিত করার। কমানোর একটা চেষ্টা, বিশেষ করে চীনের ওপর। একদম। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বিকল্প সাপ্লাই চেন তৈরি করাটা ভারতের জন্য খুবই জরুরি, স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট। সূত্রগুলোতে দেখছিলাম এই সফরের সময় প্রধানমন্ত্রী মোদি জাপানের প্রধানমন্ত্রীকে একটা সুন্দর বাটি উপহার দিয়েছেন, পাথর আর রূপোর চপস্টিক দিয়ে তৈরি। হ্যাঁ, জাপানে চপস্টিক তো খুব চলে। আর মোদিজিকেও জাপানে একটা সৌভাগ্যের প্রতীক শুভ দারুমা পুতুল দেওয়া হয়েছে। এই খনিজ চুক্তির পাশাপাশি জাপানের আরেকটা খবরও চোখে পড়ল। ওরা নাকি জলবায়ু পরিবর্তন দেখার জন্য H2A রকেট দিয়ে একটা স্যাটেলাইট পাঠিয়েছে। হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখুন, দুটো খবরই কিন্তু ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। একদিকে উন্নত প্রযুক্তির জন্য খনিজ, অন্যদিকে পরিবেশ রক্ষা। ঠিক। আচ্ছা, এবার দেশের ভেতরের একটা বড় অর্থনৈতিক খবরে আসি। সরকার বীমা ক্ষেত্রে এফডিআই মানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা ৭৪% থেকে বাড়িয়ে ১০০% করছে। হ্যাঁ, এটা একটা বড় সিদ্ধান্ত। এফডিআই মানে তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে বিদেশি কোম্পানিগুলো সরাসরি ভারতে বিনিয়োগ করতে পারে। এতদিন ৭৪% অবধি পারত, এখন 100%, মানে পুরো মালিকানাই নিতে পারবে। ঠিক তাই। এখন বিদেশি কোম্পানি চাইলে ভারতের কোনো বীমা কোম্পানির পুরো মালিকানা কিনতে পারবে, বা একাই নতুন কোম্পানি খুলতে পারবে, কোনো ভারতীয় পার্টনার ছাড়াই। এর ফলে কি হবে বলে মনে হয়? বাজারে কি প্রতিযোগিতা বাড়বে? আশা করা হচ্ছে তাই। আরও বিদেশি পুঁজি আসবে, হয়তো নতুন ধরনের প্রোডাক্টও আসবে। প্রতিযোগিতা বাড়লে তো শেষ পর্যন্ত গ্রাহকদেরই লাভ হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তাত্ত্বিকভাবে তো তাই। প্রিমিয়াম কমতে পারে, সার্ভিস ভালো হতে পারে। তবে এটাও দেখার যে এই বিদেশি কোম্পানিগুলো শুধু বড় শহরগুলোতেই ব্যবসা করবে, নাকি দেশের ভেতরের দিকেও যাবে। বাংলা সূত্রে একটা মজার কানেকশন দিয়েছিল। কি রকম? বলছিল, সরকার যেহেতু বিমার 100% সুরক্ষার কথা ভাবে, তাই বিদেশি বিনিয়োগও 100% স্বাগত। মনে রাখার জন্য বেশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার একটা নিয়োগের খবর। এফএসএসআই মানে আমাদের ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, তার নতুন সিইও হয়েছেন রজত পুনাহানি। হ্যাঁ, রজত পুনাহানি। উনি বিহার ক্যাডারের ১৯৯১ ব্যাচের আইএস অফিসার, বেশ অভিজ্ঞ। এফএসএসআই এর ভূমিকা তো খুব গুরুত্বপূর্ণ। আমরা যা খাই তার সুরক্ষা, মান সব দেখা। একদম। প্যাকেটজাত খাবার থেকে রেস্তোরাঁ, রান্নাঘর, সব এদের আওতায়।
তাই এই পদে একজন দক্ষ লোকের দরকার ছিল। বলতে পারেন খাদ্যের সুরক্ষায় এবার নতুন রাজ শুরু হলো। সূত্রগুলোতে এই সময় আরও কিছু নিয়োগের খবর ছিল দেখলাম, যেমন টিসিএস এআই ইউনিটের প্রধান, আইএমএফের এক্সিকিউটিভ ডিরেক্টর। বেশ কিছু বড় পদের অদবদল হয়েছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ পরিবর্তন বেশ কয়েকটা জায়গায়। এর মধ্যেই একটা দুঃখের খবরও আছে। অভিনেত্রী প্রিয়া মারাঠে প্রয়াত হয়েছেন। মাত্র ৩৮ বছর বয়স হয়েছিল। হ্যাঁ, খবরটা খুবই দুঃখজনক। পবিত্রা রিশতা সিরিয়ালে বর্ষার চরিত্রে অভিনয় করে উনি খুব পরিচিতি পেয়েছিলেন। তাই নাকি? আমি অতটা হিন্দি সিরিয়াল দেখি না। হুম, বেশ জনপ্রিয় ছিলেন। সূত্র বলছে উনি গত ২ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। এত কম বয়সে চলে যাওয়াটা সত্যি খুব খারাপ। খুবই দুঃখের। আচ্ছা, এবার একটু আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের দিকে তাকাই। বিশ্ব শান্তি সূচক বা গ্লোবাল পিস ইন্ডেক্স 2025। এশিয়াতে সবচেয়ে নিরাপদ দেশ নাকি সিঙ্গাপুর। হ্যাঁ, এশিয়াতে সিঙ্গাপুর ১ নম্বরে, আর বিশ্বে ওদের স্থান ৬ষ্ঠ। আর ভারত? ভারত বেশ খানিকটা পিছিয়ে, ১৬৩টা দেশের মধ্যে ১১৫তম স্থানে। অনেকটা তফাৎ তো। এই রিপোর্টটা কারা বার করে? এটা অস্ট্রেলিয়ার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বা আইইপি, ওরা করে। সিঙ্গাপুরের এই ভালো র্যাঙ্কের পেছনে ওদের কঠোর আইন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অনেক কিছুই কাজ করে। কিন্তু শান্তি বা নিরাপত্তা, এই ধারণাগুলো তো বেশ জটিল, তাই না? অবশ্যই এই ইন্ডেক্সটা মূলত কিছু বিষয়ের উপর জোর দেয়, যেমন ধরুন যুদ্ধ, সন্ত্রাসবাদ, অপরাধের হার, রাজনৈতিক অস্থিরতা, সামরিক খরচ, এইসব। ভারতের কেন এত পিছিয়ে সেই কারণগুলোও কিন্তু ভাবার মতো। সিঙ্গাপুর শুধু শান্তিতে নয়, আরও কয়েকটা দিকে এগিয়ে দেখলাম। যেমন গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স, সেখানেও নাকি ওরা শীর্ষে। হ্যাঁ, ঠিক। প্রযুক্তির দিক থেকেও ওরা খুব এগিয়ে। আর ওদের পাসপোর্টও নাকি হ্যানলি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। ভারত সেখানে ৭৭তম। ঠিক, সিঙ্গাপুর অনেক দিক থেকেই একটা মডেল হয়ে উঠছে। পরিকাঠামো, ব্যবসা করার সুবিধা, প্রযুক্তির ব্যবহার, এমনকি ভারত আর সিঙ্গাপুর মিলে গ্রিন আর ডিজিটাল শিপিং করিডোর তৈরির চুক্তিও করেছে। পরিবেশ বান্ধব শিপিং, ইন্টারেস্টিং। তবে এই সব র্যাঙ্কিং বা চুক্তির বাইরে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা ভালো, সেটাও একটা প্রশ্ন থাকেই। তা তো বটেই। আচ্ছা, প্রযুক্তির কথাই যখন এলাম, ভারত সরকারের একটা দারুণ উদ্যোগের কথা শুনলাম। আদি বাণী, এটা নাকি এআই দিয়ে তৈরি জনজাতীয় ভাষার অনুবাদক। হ্যাঁ, আদিভানি, এটা জনজাতি বিষয়ক মন্ত্রকের একটা অসাধারণ উদ্যোগ, যদিও এখন বিটা ভার্সনে আছে। এর কাজটা ঠিক কি হবে? দেখুন, ভারতে তো কয়েকশো জনজাতীয় ভাষা আর উপভাষা আছে। তার অনেকগুলোই আজ বিপন্ন হওয়ার মুখে। ঠিক। আদিবাসীদের বাণী বাঁচিয়ে রাখতেই যেন এই আদিবাণী। দারুণ কনসেপ্ট। সত্যিই দারুণ। আচ্ছা, এবার একটু পরিবেশ বান্ধব পরিবহনের দিকে আসি। ভারতে ইলেকট্রিক বাস বা ই বাস ব্যবহারে কোন শহর সবচেয়ে এগিয়ে? দিল্লি। দেশের রাজধানী দিল্লি এই তালিকায় ১ নম্বরে। ও, তারপর? তারপর আছে মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মানে ২, ৩, ৪, ৫ নম্বরে। বড় শহরগুলোতে দূষণ কমানোর জন্য এটা তো খুব দরকারি পদক্ষেপ। একদম। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে ই বাসের ব্যবহার বাড়লে অনেকটা ফারাক হতে পারে। দিল্লি এক্ষেত্রে যে এগিয়ে আছে সেটা খুবই ভালো খবর। দিল্লি নিয়ে আরও কিছু খবর ছিল। সূত্রে ছাত্রদের জন্য বাস, মহিলাদের নিরাপত্তা। মনে হচ্ছে শহর পরিচালনায় এই দিকগুলোয় নজর দেওয়া হচ্ছে। সেরকমই ইঙ্গিত। এবার একটু নৌবাহিনীর খবর। আমাদের আইএনএস কদমত জাহাজটা পাপুয়া নিউগিনি গেছে, পোর্ট মোরসবিতে। কেন বলুন তো? ওটা একটা বিশেষ কারণে গেছে। ১৬ই সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির ৫০তম স্বাধীনতা দিবস। ও আচ্ছা, ৫০ বছর পূর্তি। হ্যাঁ, তো সেই অনুষ্ঠানে ভারতের শুভেচ্ছা জানাতে আর অংশ নিতেই আইএনএস কদমত সেখানে গেছে। এটা আসলে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করার একটা প্রতীকী পদক্ষেপ আর কি। কদম কদম বাড়িয়ে বন্ধুত্বের বার্তা নিয়ে যাওয়া। সুন্দর বলেছেন। আচ্ছা, দেশেও একটা সম্মেলন হয়েছে দেখলাম, আয়ুষ নিয়ে। হ্যাঁ, রাষ্ট্রীয় আয়ুষ মিশন আর ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে একটা দুদিনের সম্মেলন হয়েছে দিল্লিতে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই চিরাচরিত চিকিৎসা পদ্ধতিগুলোর মানোন্নয়ন, আধুনিক বিজ্ঞানের সাথে মেলবন্ধন, এইসব নিয়ে আলোচনা। আয়ুষের উপর এখন বেশ জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, সরকার এদিকে নজর দিচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও একটা বড় খবর আছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়ডাতে ভারতের সবথেকে বড় অ্যারো ইঞ্জিন পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেছেন, উত্তরপ্রদেশে। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার।
আত্মনির্ভর ভারতের দিকে একটা বড় পদক্ষেপ। এখানে ঠিক কি হবে? এখানে বিমানের ইঞ্জিন, মানে ধরুন যুদ্ধবিমান বা অন্য প্লেনের ইঞ্জিন, সেগুলোর খুব জটিল সব পরীক্ষা-নিরীক্ষা দেশেই করা যাবে। এটা তৈরি করেছে রাফে এমফায়ার্স প্রাইভেট লিমিটেড। এর ফলে কি আমাদের বিদেশি নির্ভরতা কমবে? অবশ্যই। শুধু তাই নয়, দেশের প্রতিরক্ষা গবেষণা আর উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে। উত্তরপ্রদেশে ইউপি এই কেন্দ্রটা হওয়া মানে দেশকে প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও ওপরে নিয়ে যাওয়া। সূত্রটা এভাবেই মনে রাখতে বলছে। বেশ ভালো সংযোগ। উত্তরপ্রদেশ নিয়ে আরও অনেক তথ্য ছিল, রাজ্যের প্রতীক, নতুন উদ্যোগ, প্রশাসনিক খবর। তবে এই ইঞ্জিন টেস্ট সেন্টারটা নিঃসন্দেহে একটা মাইলস্টোন। একদম। এবার একটু খেলার খবরে আসি। চীনের চ্যাংদুতে হল বিশ্ব গেমস 2025। মেডেল ট্যালিতে কারা শীর্ষে? আয়োজক দেশ চীন, এটাই স্বাভাবিক ছিল। নিজেদের দেশে খেলা হলে আয়োজক দেশগুলো সাধারণত ভালোই ফল করে। চীন তো এমনিতেও খেলাধুলায় খুব শক্তিশালী। তা তো বটেই। চীন নিয়ে আরও কিছু খবর ছিল। ওরা রোবটদের অলিম্পিক করছে, এআই কনফারেন্স করছে সাংহাইতে। হ্যাঁ, ওদের একটা এয়ারপোর্ট নাকি বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্টের খেতাবও পেয়েছে। হ্যাঁ, ইয়ানতাই পেংলাই এয়ারপোর্ট প্রেক্স ভার্সাই পুরস্কার পেয়েছে। অর্থনীতি, প্রযুক্তি, খেলা সব দিকেই ওরা এগোচ্ছে। ইস্পাত, কয়লা উৎপাদনে ওরা বিশ্বে প্রথম, ভারত দ্বিতীয়। চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। আচ্ছা, এবার দেশের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা খবরে আসি। ভারতে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর নাকি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। হ্যাঁ, এই তথ্যটা মহিলা আয়োগের রিপোর্ট আর মহিলা সুরক্ষা সূচক নারী 2025 থেকে পাওয়া গেছে। কোহিমা 1 নম্বরে। তারপর 2 নম্বরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, আর 3-এ উড়িষ্যার ভুবনেশ্বর। কোহিমার এই স্বীকৃতিটা তো বেশ ইন্টারেস্টিং। উত্তর পূর্ব ভারতের জন্য ভালো খবর। হ্যাঁ, তবে এটাও মনে রাখতে হবে নিরাপত্তা বিষয়টাকে ঠিক কিভাবে মাপা হচ্ছে, কোন কোন ফ্যাক্টরস দেখা হচ্ছে, সেটার উপর র্যাঙ্কিংটা নির্ভর করে। এটা একটা আপেক্ষিক ধারণা। তা ঠিক, কিন্তু শহরের প্রশাসনকে তো এটা উৎসাহিত করবে, তাই না? অবশ্যই। মহিলাদের জন্য আরও ভালো পরিবেশ তৈরির দিকে নজর দিতে এটা সাহায্য করবে। বাংলা সূত্রে একটা মজার টিপস ছিল, নাগা মেয়েরা খুব সাহসী, তাই কোহিমা নিরাপদ। হাহ হাহ, বেশ। আচ্ছা, সূত্রগুলোতে আরও অনেক খবর ছিল। ব্র্যান্ড র্যাঙ্কিং, টেনিস, দাবা, নতুন অ্যাপয়েন্টমেন্ট, উৎসব, রাজ্যের প্রকল্প। হ্যাঁ, যেমন মাইক্রোসফট নাকি সেরা ব্র্যান্ড, আলকারাজ আর সোয়াটেক সিনসিনাটি ওপেন জিতেছেন, অনিশ দয়াল সিং ডেপুটি এনএসএ হয়েছেন, উড়িষ্যায় নুয়াখাই উৎসব, অনেক কিছু। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী প্রকল্পের কথাও ছিল, যারা বাইরে থেকে ফিরে আসছেন সেই শ্রমিকদের জন্য। হ্যাঁ, নেপাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দিয়েছে, কেরালা প্রথম ডিজিটাল স্বাক্ষর রাজ্য হয়েছে। তালিকাটা বেশ লম্বা। সব তো আর এই আলোচনায় আনা সম্ভব নয়। না, সেটা সম্ভবও নয়। আজকের এই আলোচনায় আমরা দেখলাম কত রকমের ঘটনা ঘটছে চারপাশে। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, প্রযুক্তি, সমাজ, নিরাপত্তা সব মিলিয়ে একটা জট পাকানো ছবি। আমরা চেষ্টা করলাম এর মধ্যে থেকে জরুরি বিষয়গুলো আর তাদের তাৎপর্যটা তুলে ধরতে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু পরিষ্কার। একদিকে যেমন দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াচ্ছে, ধরুন খনিজ বা প্রযুক্তির ক্ষেত্রে, তেমনি আবার নিরাপত্তা, পরিবেশ বা সামাজিক সূচকে নিজেদের অবস্থান ভালো করার চেষ্টাও করছে। ঠিক। কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে যায়, এই যে এত অগ্রগতি, এত র্যাঙ্কিং, এর সুফলটা কি সত্যি সমাজের সব স্তরে, সব মানুষের কাছে সমানভাবে পৌঁছচ্ছে? যখন আমাদের আদিবাসী ভাষা বাঁচানোর জন্য এআই লাগছে বা মহিলাদের নিরাপত্তার জন্য শহরকে র্যাঙ্ক করতে হচ্ছে, তখন প্রশ্নটা আরও জোরালো হয়, তাই না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। উন্নয়নের এই যাত্রায় সবাই সামিল হতে পারছে কিনা, সেই প্রশ্নটা আমাদের সবসময় মনে রাখা দরকার। আজকের এই বিস্তারিত আলোচনায় সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আরও জানতে চাইলে আপনারা অবশ্যই সূত্রগুলি দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। নমস্কার।